নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, কর্তা। ঈশানের মেঘ না বর্ষানো পর্যন্ত শান্তি নেই। কর্তার রাগও স্বগর্জনে ভেঙে না পড়া পর্যন্ত বাড়ির কারও স্বস্তি নেই। কখন ভাঙবে, কার উপর ভাঙবে ভেবে সন্ত্রস্ত সচকিত সকলে। বাড়ির গিন্নি বউদের কাছে এসে চুপি চুপি জিজ্ঞাসা করেন, হ্যাঁ গো বৌমারা, এদিকে আবার কি হলো? বউ দুটিও ভয়ে ভয়ে এই জটলাই করছিল নিজেদের মধ্যে। কি হলো? তারা বলে, কি জানি মা, বুঝছি না তো। কিন্তু না বোঝা পর্যন্ত ভাবনা ঘুচে না। কে আসামি ঠিক না হওয়া পর্যন্ত ঘুচবেও না। শাশুড়ি সরে যেতে মুখ কালো করে ছোট বউ বলে, পরশুদিনও বাবার সন্দেশে চিনি বেশি পড়ে গেছে, আগের দিনও তাই, সেজন্যে নয় তো দিদি? বড় বউ বলল, সে তো তোকে ডেকে বলেই দিলেন, অত ছোট ব্যাপার নয়, আমার মনে হয় আমরা পুরী যাচ্ছি বলে। সেটা আবার তেমন বড় ব্যাপার মনে হয় না ছোট বউয়ের কাছে। ছেলের একঘেয়ে অসুখ লেগেই আছে, ডাক্তার চেঞ্জে যেতে বলেছে। তাছাড়া শ্বশুরমশাই নিজেই ভাসুরের ছুটির জন্য অফিসের বড় কর্তাকে চিঠি দিয়েছেন। শ্বশুরের রাগ বাড়ি শুদ্ধ লোকের ত্রাসের কারণ বটে, কিন্তু রাগের হেতুটা যখন প্রকাশ হয় দেখা যায় সেটা একেবারে অনর্থক নয়। ওদিকে আহ্নিকে বসেও গিন্নি চিন্তিত। জপের অভ্যাসে জপ করেন, মনে মনে কর্তার এই গুরুগাম্ভীর্যের কারণ খোঁজেন। কি আবার হলো, কি হতে পারে? তারও ভয়, তিনিই আসামি কি না। তরশু বিকেলে স্বর্ণ সিন্দুর খাবেন বলেছিলেন, দিতে ভুল হয়ে গেছে। সেই জন্যে নাকি তার আগের দিন ভাড়াটে তোলা নিয়ে একটু মন কষাকষি হয়েছিল, সেই জন্যে? গিন্নি বলেছিলেন, ভাড়াটে তোলো, নইলে জায়গায় কুলোয় না। কর্তা বলেছিলেন, ভাড়াটে তুললে ট্যাক্স চালাবে কে? গিন্নি বলেছিলেন, 3 তলা তোলো তাহলে। কর্তা বলেছিলেন, টাকা কোথায়, সব তো এইতেই ঢেলেছি, তোমার নবাব ছেলেরা ভাড়াটে তুলবে না 3 তলা তুলবে ভাবলেই পারে, সবেতে আমার কাছে কেন? আর পুজোয় বসে একটা করে কারণ হাতড়ে চলেন গিন্নি। কোনোটাই আসন্ন ঝড়ের উপাদান বলে মনে হয় না। শেষে শুকনো মুখে হাল ছেড়ে জপে মন ফেরাতে চেষ্টা করেন তিনি। ছেলেদেরও মুখ শুকনো। বড় ভাই সত্যু ছোট ভাইকে জিজ্ঞাসা করে, কি রে জিতু, তুই কিছু বলেছিস টলেছিস নাকি? ছোট ছেলে নিতু ভীতু আরো বেশি। সে ঘাবড়ে গিয়ে বলে, আমি আবার কখন কি বললাম? আমি এদিকে ভাবছিলাম তোমার মুখে বেফাস কিছু শুনে টুনে ফেলেছেন কিনা। দুই ভাই অফিস থেকে ফিরে যে যার স্ত্রীকে নীরব ইশারায় জিজ্ঞাসা করে, খবর কি? তারাও ইশারায় মাথা নাড়ে তেমনি, অর্থাৎ খবর নেই, একই অবস্থা। বাড়ির ছেলে মেয়েগুলো পর্যন্ত চুপ মেরে গেছে। তাদের দাপাদাপি লাফালাফি কমেছে। দাদুর কাছে ঘেঁষতে ভরসা পায় না। ঘেঁষতে গেলেও তাদের মায়েরা সৎরাসে ধরে নিয়ে আসে। বড়দের শাসায়, বুড়োধারীরা একটুও বুদ্ধি যদি থাকতো। অতএব তারাও বুদ্ধি খাটায়, এবং বুদ্ধি খাটিয়ে আর কিছু না বুঝুক, দাদুর সামনাসামনি অবস্থান নিরাপদ নয় খুব, এইটুকু অন্তত বোঝে। বিধুভূষণ বাবু 7-8 মাস হয় চাকরি থেকে অবসর নিয়েছেন। মার্চেন্ট অফিসে বড় চাকরি করতেন। মোটা গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড নিয়ে বেরিয়েছেন। এর উপর নির্ভর করে আগেই বাড়ি ফেঁদে বসেছিলেন। টাকা হাতে আসা মাত্র ধার দেনা শোধ করেছেন। ট্যাক্সের ঝামেলা এড়ানোর জন্যেই 2 ছেলের নামে বাড়ি হয়েছে। ছেলেদের নিজের অফিসে অনেক আগেই ঢুকিয়েছেন। মোটামুটি ভালো রোজগারই করে তারা এখন। ছেলেদের বিয়েও দিয়েছেন অনেক দিন হলো। মেয়ের বিয়ে তারও আগে হয়ে গেছে। সকল দিকে নিশ্চিন্ত নিরুপদ্রব জীবনযাত্রা।
ভদ্রলোক এমনিতে হাসি খুশি দরাজ অন্তঃকরণের মানুষ। নাতি নাতনি নিয়ে হইচই করেন। গৃহিণী, ছেলে, ছেলের বউ সকলের সুবিধা অসুবিধের দিকে সজাগ দৃষ্টি। মেজাজ প্রসন্নই থাকে সাধারণত। সে সময়ে কারো তেমন সংকোচ নেই তার কাছে। এমনকি বউরা পর্যন্ত প্রয়োজনে কিছু আবদার করে বসতে দ্বিধা করে না। কারণ যে যতই স্বাধীন হোক, বাড়ির আসল কর্তাটিকে সেটা এক মুহূর্তের জন্যেও ভোলে না কেউ। কিন্তু কোনো কারণে আতে তেমন ঘা লাগলে এই মানুষই একেবারে ভিন্ন মানুষ। সেই রাগ, সেই স্তব্ধতা, সেই গাম্ভীর্য সবই পুরুষের। সেটা এমন পুরুষের যে গৃহিণীর তখন কাঁপুনি, বউরা ভয়ে জড়সড়, ছেলেদেরও মুখ কালো। কর্তার কথা বন্ধ হবে, সমস্ত মুখ থমথমিয়ে উঠবে, দু চোখ যেন কঠিন দুটো পাথরের টুকরো। আসন্ন ঝড়ের মুহূর্তটি পলে পলে উদগ্র হতে থাকবে। সেই সময় একবারের বেশি দুবার সাধলে ভাত ফেলে উঠে যাবেন। সকালে দুধ আর বিকেলে সন্দেশ খান। তখন কিছুই খাবেন না। ইঙ্গিত মাত্র সামনে থেকে সরে না গেলে হাত থেকে দুধের গ্লাস বা সন্দেশের ডিশ নিয়ে সব শুদ্ধ নিচের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন। গৃহিণী, দুই ছেলে, এমনকি ছেলের বউদেরও এক আধবার এই বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। ঠাকুরের রান্না একঘেয়ে হয়ে উঠেছে। একটু দেখে শুনে ব্যবস্থা না করলে মুখে রোচে না, পেটেও সহ্য হয় না। একদিন বললেন, দুদিন বাদে আর একদিন বললেন, 3 দিন বাদে হয়তো আর একদিন। সেই বলাতে কেউ অনুমানও করতে পারবে না তারই মধ্যে দুর্যোগের ছায়া প্রচ্ছন্ন। তারপর হঠাৎ একদিন দেখা যাবে স্তব্ধ, নির্বাক, কঠিন তিনি। ব্যাপার বুঝে তখন মনোমতো 10 ব্যঞ্জন এনে সামনে ধরে দিলেও নিষ্ফল। এই ধরনের কোপগুলি সাধারণত স্ত্রীর ওপরে এসে পড়ে। ঝামেলা এড়ানোর জন্যে বুদ্ধির দোষে সত্য গোপন করার ফলেও অনেক সময় গিন্নিকে শেষে নাকের জলে চোখের জলে এক হতে হয়। শরীর অসুস্থ হয়েছে, ছেলেরা হয়তো যে যার তালে আছে, ঠিকমতো খবর করেনি, সময় ডাক্তারও ডাকেনি। সেই দুর্যোগ যখন ভেঙে পড়ল, ছেলেরা ঘেমে নিয়ে অস্থির। ছোট বউ হয়তো বাড়ির কোনো প্রয়োজন তুচ্ছ করে বাপের বাড়ি চলে গেছে। বড় বউ হয়তো অনবধানে শাশুড়ির মুখের ওপর বিসদৃশ কিছু বলে ফেলেছে। এর কোনোটাই হয়তো তেমন বড় করে দেখেনি কেউ। মাঝখানে হঠাৎ দেখা গেল কর্তা গম্ভীর। সেই গাম্ভীর্যের অবসানে ডাক পড়বে বড় বউয়ের বা ছোট বউয়ের। কাঁপতে কাঁপতে বক্তব্য শুনে যেতে হবে। শ্বশুরের সামনে কাট একেবারে। তারপর ঘরে ফিরে কেঁদে শান্তি। ছেলেরা, ছেলের বউয়েরা যাবে থিয়েটার দেখতে। 4খানা টিকিট কাটা হয়েছে, হয়তো 2 দিন আগে, অন্যথায় টিকিট মিলবে না। বিধুভূষণ বাবুর এসব শখে একটুও আপত্তি নেই। উল্টে হয়তো নাতির মুখ দিয়ে ঠাট্টা করেছেন, জিজ্ঞেস করে আয় আমাকে নেবে কি না। নির্দিষ্ট দিনে অপ্রত্যাশিতভাবে মেয়ে এসে হাজির। মেয়ে থাকে হুগলিতে। সে এলে সকলেই খুশি হয়। খুশি হলো। খুশির ফাঁকেই ছেলে, ছেলের বউরা থিয়েটারটা দেখে এলো। যাবার সময় বলল, আর 1খানা টিকিট জোগাড় করা গেলে বেশ হতো। তারপর হাসি আমোদের মধ্যে কেটে গেল 2 দিন। মেয়ে চলে গেল। যাবার পর দেখা গেল বিধুভূষণ বাবুর মুখে সেই ভয়াবহ গাম্ভীর্য। গাম্ভীর্য অন্তে ছেলেদের আর বউদের আর একটা ছোটখাটো থিয়েটার দর্শন। বিয়ের পর বাড়ির মেয়েও আদরের অতিথির মতোই। তাকে ফেলে সকলের থিয়েটার দেখতে যাওয়ার এই আধুনিক নজিরটাকে ব্যঙ্গ, বিদ্রূপ আর কটূক্তিতে তছনছ করে তবে ক্ষান্ত। কিন্তু এইবারে কি? অবসর গ্রহণের পর 7-8 মাসের কোনোদিন তো অপ্রসন্ন দেখা যায়নি তাকে। মেজাজ বরং আগের থেকে অনেক ভালো হয়েছিল। বাড়ি শুদ্ধ লোক বিস্মিত, শঙ্কিত এবং বিভ্রান্ত। 2 দিন কি বড়জোর 3 দিনের মাথায় ওই স্তব্ধতা যার মাথায় হোক খান খান হয়ে ভেঙে পড়ে। কিন্তু
একে একে 7 দিন যায়, না গর্জন না বর্ষণ। প্রত্যেক দিনের থেকে প্রত্যেকটা দিন ভারী মনে হয়। সেই স্তব্ধতা ক্রমশ একটা যাতনার মতন চেপে বসেছে সকলের বুকে, এমন যে একটা কাশির শব্দ শুনলেও সচকিত সকলে। গৃহিণী ভাবেন এবারে তার কপালে দুঃখ আছে, বউয়েরা ভাবে তাদের কপালে, ছেলেরা ভাবে তাদের। দু ভাই চুপি চুপি সেদিন গিয়ে উপস্থিত ঠাকুবাবুর বাড়ি। বাবার বন্ধুদের মধ্যে ঠাকুবাবু অন্যতম। এই একজনের কাছে বাবা কোনো কিছু গোপন করেন না, হয়তো তিনি বলতে পারবেন, কিন্তু ঠাকুবাবুও কিছু জানেন না। কদিন ধরে গম্ভীর খুব, এটুকুই শুধু লক্ষ্য করেছেন। শেষের এই 2-3 দিন তো বেড়াতেও আসেননি। শুনে ছেলেদের মুখ আরো শুকনো। বাবা বেড়াতে বেরিয়েছেন ঠিকই, অথচ ঠাকুবাবুকে পর্যন্ত এড়িয়ে গেছেন। বুড়ো বাপের সেবা যত্ন প্রসঙ্গে কিছু উপদেশ গলাধ্যকরণ করে পাংশু মুখে 2 ছেলে বাড়ি ফিরল। পরশু পুরী যাবার কথা বড় ছেলের, তার তোড়জোড় করা দূরে থাক, সাহস করে কুটোটি পর্যন্ত নাড়েনি এখনো। সেদিন সন্ধ্যার পরে একটা ঘরে গৃহিণী, 2 ছেলে আর 2 বউ। এই ঘরেই আলোচনা বসছে 2 দিন ধরে। আলোচনার বদলে মুখ শুকিয়ে চুপচাপ বসেই থাকে বেশিক্ষণ। হঠাৎ একসঙ্গেই চমকে উঠল সকলে। দরজার কাছে কর্তা দাঁড়িয়ে। এরই মধ্যে বেরিয়ে ফেরাটা অপ্রত্যাশিত। ছোট ছেলে সামনে ছিল, তড়াক করে চেয়ার ছেড়ে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো। বিভূতিবাবু ভিতরে এসে চেয়ারটা দখল করলেন। কিসের মিটিং বসেছে? সকলেই চুপ, বুক দুরু দুরু। বিভূতিবাবু বড় ছেলের দিকে তাকালেন। তোর যাবার ব্যবস্থা সব রেডি? বড় ছেলে আর বড় বউয়ের মুখ আমসি। কোপটা তাহলে তাদের ঘাড়েই পড়বে? বড় ছেলে মাথা নাড়ল, অর্থাৎ কিছুই রেডি নয়। হয়নি কেন? আর কবে করবি? ছোট ছেলের দিকে ফিরলেন তিনি। ছুটি ছাটা পাওনা আছে, না সব খতম করে বসে আছো? বড় ছেলে আর বড় বউয়ের ঘাম দিয়ে জ্বর ছাড়ল। এবার ছোট ছেলে আর ছোট বউয়ের ত্রাস। ছোট ছেলে ছুটি ছাটা একটু বেশিই নেয়, তবু প্রশ্নটা ঠিক বোধগম্য হচ্ছে না কারোরই। ছোট ছেলেও মাথা নাড়ল, অর্থাৎ ছুটি পাওনা আছে। গিন্নি মনে মনে প্রমাদ গুনলেন এবারে, কারণ কর্তার চোখ এবারে তাঁর দিকে। অজ্ঞাত অপরাধটা তাহলে তারই। তোমার তো উঠতে বসতে সতের ঝামেলা, এই 2 দিনের মধ্যে সব গোছগাছ করে নিতে পারবে? কি গোছগাছ করতে হবে, কেন গোছগাছ করতে হবে, কিছু না বুঝেই গৃহিণী মাথা নাড়লেন। পারবেন। সতুর সঙ্গে আমরাও যাই, একঘেয়ে বসে বসে আর ভালো লাগে না। বিধুভূষণ বাবু ছোট ছেলের দিকে ফিরলেন আবার। তুই কালই অফিস একটা ছুটির দরখাস্ত করে দে, বাবাকে চেঞ্জে নিয়ে যেতে হবে, লিখিস। বড় ছেলেকে বললেন, কাল আমার থেকে টিকিটের টাকা নিয়ে যাস। গাত্রোত্থান করলেন তিনি। ঘরের মধ্যে বাকি 5 জন মূর্তির মতো বসে। এত বড় ঘন ঘটার এমন শান্ত পরিণাম স্বপ্নেরও অগোচর। ফাঁসির আসামির বিনা কারণে হঠাৎ বেকসুর খালাস পেলে যেমন হয়, বিশ্বাস করতেও ভরসা হয় না চট করে। রাত বাড়ছে। বিধুভূষণ বাবুর চোখে ঘুম নেই। ঘুম না হলে তার মেজাজ বিগড়োয়, পরদিন শরীর খারাপ হয়। কিন্তু আজ একটুও তিনি ক্লেশ বোধ করছেন না। মেজাজ আজ এত ভালো বলেই চোখে ঘুম নেই তার। অনিদ্র শয্যায় শুয়ে শুয়ে ভাবছেন তিনি, মিছিমিছি বাড়ি শুদ্ধ লোককে কষ্ট দিলেন এই কটা দিন। ঠাকুরবাবু যাই বলুন আর যাই বোঝান, অবসর নেবার আগে যেমন তিনি কর্তা ছিলেন বাড়ির, এখনো তেমনই আছেন। ছেলে, ছেলের বউ, এমনকি নিজের স্ত্রীর প্রচ্ছন্ন অবজ্ঞা অবহেলায় ঠাকুরবাবু মর্মাহত। শখেদে সেটা একটা স্বাভাবিক পরিণতি বলে ধরে নিয়েছেন তিনি। স্বাভাবিক পরিণতি বলেই বুঝিয়েছেন বিধুভূষণ বাবুকে। কিন্তু বিধুভূষণ বাবু নিশ্চিন্ত।
তার সে ভয় নেই। শুনছিলেন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প কর্তা। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।